2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি সীমানা পেরিয়ে হামাসের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার ওপর যে নির্মম যুদ্ধ চাপিয়ে দেয় তা সর্বোচ্চ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। শুরুতে এমনটাই ভেবেছে বেশিরভাগ মানুষ, কিন্তু সেই ভাবনা মিথ্যা করে দিয়ে দীর্ঘ 15 মাস স্থায়ী হল এই যুদ্ধ। 1948 সালের পর এতটা দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধে জড়াতে হয়নি ইসরায়েলকে। সে বছরই রাষ্ট্র হিসেবে উত্থান হয় ইসরায়েলের। এবারের যুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার ভয়াবহতা এতটাই যে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে বিশ্ববাসী। সাউথ আফ্রিকা সহ অনেকগুলো দেশ আছে এই কাতারে। এমনকি ইসরায়েলি বাহিনীর সাবেক ও বর্তমান অনেক সেনাও তাই মনে করে। এ অবস্থায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। 15 মাসের এই যুদ্ধে গণহত্যা ছাড়াও গাজার অর্থ সম্পদ ও স্থাপনার ক্ষয়ক্ষতি অবর্ণনীয়। বিশ্লেষকরা বলছেন, বিপুল সহায়তা পেলেও এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গাজার দীর্ঘ সময় লাগবে। অবশেষে যুদ্ধবিরতি আসছে গাজায়। রোববার থেকে এটি কার্যকর হওয়ার কথা। গাজার প্রশাসনিক তথ্যের বরাত দিয়ে আল জাজিরার সর্বশেষ তথ্য বলছে, গত 15 মাসের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজায় অন্তত 46,700 মানুষ প্রাণ হারিয়েছে। আহত অন্তত 1,10,250, যাদের 1/4 স্থায়ীভাবে পঙ্গু, দগ্ধ বা মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়া। গার্ডিয়ানের তথ্য মতে এই যুদ্ধে গাজার প্রায় 2% মানুষ প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই 13,000-এর বেশি। সদ্যজাত শিশু থেকে শুরু করে সর্বোচ্চ 101 বছর বয়সী বৃদ্ধের মৃত্যু রেকর্ড করা হয়েছে। গার্ডিয়ান বলছে, এই যুদ্ধে গাজায় প্রকৃত হতাহত আরও অনেক বেশি। আনুষ্ঠানিকভাবে কেবল বোমা ও বুলেটে নিহত ও যেসব লাশ উদ্ধার করা গেছে সেগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে। বিমান হামলায় নিহত প্রায় 11,000 মানুষ বিভিন্ন ভবনের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দরকারি সরঞ্জামের অভাবে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। চলতি মাসে প্রকাশিত একটি গবেষণাপত্রের বরাতে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধে গাজায় প্রকৃত প্রাণহানির সংখ্যা 70,000-এরও বেশি। কেবল হামলায় নয়, যুদ্ধে সৃষ্ট ক্ষুধা, চিকিৎসা ও বাসস্থানের অভাব, সংক্রামক রোগের দ্রুত বিস্তার ও স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধে আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতিও বিপুল। এই ক্ষতি এতটাই যে বলা চলে আবাসিক এলাকাগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। প্রতি 10টি বাড়ির 9টি ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত বলে জানাচ্ছে জাতিসংঘ। গুড়িয়ে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জা, দোকানপাট এবং আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন সংস্থার কার্যালয়ও। হামলা থেকে বাঁচেনি এমনকি আশ্রয়কেন্দ্রগুলোও। ঘরবাড়ি ও স্থাপনার এই ধ্বংসযজ্ঞ এতটাই প্রকট যে বিশেষজ্ঞরা বলছেন এটিকেও যুদ্ধাপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। গাজার 80% অঞ্চলে নানা সময়ে মানুষজনকে ঘরবাড়ি ছেড়ে পালানোর নির্দেশ দেয়া হয়েছে। এই যুদ্ধে গাজার 90% অধিবাসী অর্থাৎ 19 লাখ মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে। এদের মাঝে অনেককেই বাধ্যতামূলকভাবে একের পর এক অঞ্চল থেকে তাড়িয়ে দেয়া হয়। গাজা পুনর্গঠনের কাজ শুরুর জন্য সবার আগে দরকার পড়বে ধ্বংসস্তূপ সরানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। অন্তত 4 কোটি টন ধ্বংসস্তূপ রেখে গেছে এই যুদ্ধ। এর মাঝে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের সাথে আছে বিস্ফোরক, পেতে রাখা বিভিন্ন ধরনের ফাঁদ ও অবিস্ফোরিত বোমা। বিশেষজ্ঞরা বলছেন, এসব ধ্বংসস্তূপ সরাতেই 10 বছরেরও বেশি সময় লাগবে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রায় সবগুলো স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান হামলায় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত। কোনোটাই বর্তমানে সক্রিয় নেই। 1 বছরেরও বেশি সময় ধরে সব ধরনের আনুষ্ঠানিক পড়াশোনা থেকে বঞ্চিত গাজার স্কুলে যাওয়ার বয়সী 6,66,000 শিশু। নতুন করে শিক্ষা ব্যবস্থা চালু করতে 5 বছর পর্যন্ত সময় লাগবে। এতে করে শিক্ষা থেকে ছিটকে পড়বে ট্রমাগ্রস্ত একটি প্রজন্ম।
স্বাস্থ্য খাতের অবস্থাও করুণ। পুরো যুদ্ধ জুড়েই হামলা চালানো হয়েছে হাসপাতালগুলোতে। হতাহত হওয়ার পাশাপাশি বন্দী ও নির্যাতিত হয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা খাতেই 1050-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইউএন কমিশনের এক প্রতিবেদনে হাসপাতালে এসব হামলাকেও যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুসারে যুদ্ধ পরিস্থিতির মুখে 2024 সালে গাজার 12 লাখ মানুষের শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া 5,70,000 মানুষের মারাত্মক ডায়রিয়া চিহ্নিত করা হয়। এছাড়া যুদ্ধকালে ত্রাণ প্রবেশ বিঘ্নিত করা ও কৃষিখাতের উৎপাদন বন্ধের ফলে সমস্ত উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষুধা ও অপুষ্টি। চলতি মাসে জাতিসংঘ জানায়, যুদ্ধের কারণে গাজায় 2 বছরের কম বয়সী 96% শিশু ও নারী প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। উপত্যকার 3,45,000 অধিবাসী প্রকট খাদ্য সংকটের কবলে পড়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন 8,76,000 অধিবাসীর। শৈশবে ভোগা এই খাদ্য সংকটের কারণে শারীরিক ও মানসিক বিকাশ বিঘ্নিত হওয়ায় আজীবন ভুগতে হবে অনেক শিশুকে। এদিকে 15 মাসের হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে গাজার অর্ধেকেরও বেশি গাছপালা, দূষিত হয়েছে মাটি ও পানি, ধ্বংস হয়েছে বিপুল কৃষিজমিও। পরিবেশবিদরা বলছেন, এর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব পড়বে গাজার বাস্তুসংস্থান, জীববৈচিত্র্য ও খাদ্য উৎপাদনের ওপর। অধিবাসীদের স্বাস্থ্যের ওপরও পড়বে পরিবেশ বিপর্যয়ের নেতিবাচক প্রভাব। গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, গাজার 40%-এরও বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের আগস্ট নাগাদ সেখানকার 54টি জলাধারের মধ্যে 31টি ধ্বংস করা হয়। এছাড়া বিস্ফোরক ও আগুনের ফলে বিষাক্ত হয়েছে মাটি ও পানি। যুদ্ধের প্রথম সপ্তাহে বিদ্যুৎ ও রাসায়নিক সরবরাহ বন্ধ করে দেয়ায় গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়ে। এতে করে বর্জ্য উপচে দূষিত হয়েছে সাগর ও ভূগর্ভস্থ পানির স্তর। এসবের বাইরেও আরও অনেক প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষয়ক্ষতি তৈরি করেছে এই যুদ্ধ। অর্থমূল্যে যার পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। এসব ক্ষয়ক্ষতির অনেকগুলোরই কোনো ক্ষতিপূরণ নেই, আর যা কিছু সমাধানযোগ্য তার বন্দোবস্ত করতে গাজার লেগে যাবে কয়েক দশক। সব মিলিয়ে মানব ইতিহাসে এমন বর্বর যুদ্ধের নজির খুব বেশি নেই। প্রজন্মের পর প্রজন্ম গাজাবাসীকে ভুগতে হবে এই যুদ্ধের ভয়াবহতার জন্য। হিজল জোবায়ের, বাংলা ভিশন।